আচ্ছা, প্রথম জিনিসটা দেখবো যেটা আমরা, সেটা হচ্ছে ইন্টারফেস বলতে কি বুঝায়, ইন্টারফেসিং বলতে কি বুঝায়। ওয়েবস্টার নামে একজন রিসার্চার আছেন, যার ডিকশনারি অনুযায়ী বা যার ভাষ্য মতে আমরা ইন্টারফেস বলতে বোঝাতে পারি, ইন্টারফেস হচ্ছে এমন একটা জায়গা যেই জায়গায় বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম এসে একত্রিত হয়, এবং একত্রিত হওয়ার উদ্দেশ্যটা কি, যেন তারা নিজেদের মধ্যে কোনো একটা কমিউনিকেশন করতে পারে বা কোনো একটা কাজ করতে পারে। যেমন ধরেন, আমি যদি আপনাদেরকে একদম সিম্পলিয়েস্ট এক্সাম্পল দিই, আপনারা যখন এসডি ল্যাবে কোনো একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করেন, আপনাদের ফার্স্ট ল্যাবে বা ফার্স্ট যখন ইভালুয়েশন হয়, বেশিরভাগ মানুষই আপনারা GUI এর ইমপ্লিমেন্টেশন দেখান, বা যেটাকে আমরা বলি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। অর্থাৎ আপনি একটা আপনি কোনো একটা কোড করেছেন ব্যাকএন্ডে, সেই কোডটা আমি বা যে কোনো ইউজার হয়তো বুঝবে না। তার বুঝার জন্য আপনি কি করেন, সেটাকে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেন, সুন্দর করে সে যেন ইন্টারাকশন করতে পারে এরকম একটা প্ল্যাটফর্মের মতো তৈরি করে দেন। তো আমরা সেটাকেই কি বলি আসলে, ইন্টারফেস, যেই জায়গায় দুইটা দুইটা আলাদা সিস্টেম এসে একত্রে মিলিত হয়। সো ইনফর্মাল ডেফিনেশন যদি আমরা বলি, যে কোনো ধরনের ফিজিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা লজিক্যাল ওয়েতে আমরা যদি ইনফরমেশন এক্সচেঞ্জ করি, কোথায়, একটা ফাংশনাল মডিউলে বা কোন একটা ডিভাইসে যদি আমরা কোনো একটা ওয়েতে ইনফরমেশন এক্সচেঞ্জ করি, সেটাকে আমরা বলছি হচ্ছে ইন্টারফেস। তো এগুলা কি কি হতে পারে, ফিজিক্যাল হতে পারে, ইলেকট্রিক্যাল হতে পারে, লজিক্যাল ওয়ে হতে পারে। বা আরো যদি ইজিলি বলতে চাই, তাহলে আমরা কি বলতে পারি, একটা কম্পিউটারকে বাইরের ওয়ার্ল্ডের সাথে, অর্থাৎ আমাদের সাথে বা ইউজারের সাথে কমিউনিকেট করার জন্য আমরা যেই সফটওয়্যার, হার্ডওয়্যার বা প্রোটোকলস ইউজ করছি, অর্থাৎ যেই সেট অফ রুলস ইউজ করে আমি আমার মেশিনটাকে বাইরের ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেট করার উপযোগী করে তৈরি করছি, সেই জিনিসগুলোকে বলা হচ্ছে ইন্টারফেস। তাহলে ইন্টারফেসিংটা কি হবে, ইন্টারফেসিং হচ্ছে বেসিক্যালি এই প্রসেসটা। সো এখন যদি আমরা ফর্মাল ডেফিনেশনে আসি, ইন্টারফেস কি, একটা ডিভাইস অথবা একটা প্রোটোকল যেটা কি করে, একটা ডিভাইসের আউটপুটকে অন্য একটা ডিভাইসের ইনপুট ইনফরমেশনের সাথে বা ইনপুটের সাথে ম্যাচ করে। কিসের জন্য, যেন আমরা তাদের মধ্যে কোনো একটা ডিভাইসের মানে দুইটা ডিভাইসের মধ্যে ইনফরমেশন এক্সচেঞ্জ করতে পারি। কিরকম, ধরেন যেমনই যে আমি আপনাদেরকে GUI এর কথা বললাম, আপনি ধরেন একটা লগ ইন ফর্ম ক্রিয়েট করেছেন, আপনি কিছু ইনফরমেশন দিচ্ছেন, ইনপুট দিচ্ছেন, সেই ইনপুট গুলোকে নিয়ে আমি একটা প্রসেস করে সেটা থেকে আবার আউটপুট জেনারেট করছি। তাহলে আমরা কি বলতে পারি, যে একটা ইন্টারফেস আসলে কি, আমরা 3-4 রকমের জিনিস দেখতে পারি। যে ফিজিক্যাল কানেকশন হতে পারে, যেটা আসলে আমরা ওয়্যারিং এর মাধ্যমে করছি। হার্ডওয়্যার হতে পারে, যেমন একটা সিপিইউ আপনি ইন্টারফেস হিসেবে ইউজ করতে পারছেন। একটা মনিটর, এক্সট্রা একটা মনিটর বা আপনার কম্পিউটারের মনিটর আপনি ইন্টারফেস হিসেবে ইউজ করতে পারছেন, আপনি দেখতে পাচ্ছেন জিনিসপত্র, হিউম্যান রিডেবল ফরম্যাটে পড়তে পারছেন। রুলস এবং প্রসিডিওরস হতে পারে, অর্থাৎ আমরা যেটাকে বলি প্রোটোকল, কিছু রুলস ইউজ করে আমরা কি করতে পারি, ইন্টারফেসিং করতে পারি। এবং যে সফটওয়্যারটা ইউজ করে আপনি আসলে দুইটা আলাদা ওয়ার্ল্ডের মধ্যে কমিউনিকেট করতে পারছেন, বা দুইটা ডিফারেন্ট ডিভাইসের মধ্যে কমিউনিকেট করতে পারছেন। আচ্ছা, ইন্টারফেসিং কি, তাহলে ইন্টারফেসিং হচ্ছে দুই বা ততোধিক ডিভাইসকে কানেক্ট করে তাদের মধ্যে ইনফরমেশন এক্সচেঞ্জ করার যে প্রসেসটা, সেটা কি তাহলে আমরা ইন্টারফেসিং বলছি, বা ইন্টারফেসকে ইউজ করার যে প্রসেসটা, সেটাই আসলে আমাদের জন্য কি ইন্টারফেসিং। এখন আসেন, ইন্টারফেসিং এর প্রয়োজন কেন? ইন্টারফেসিং এর প্রয়োজন বিকজ আমরা হিউম্যানরা মেশিনের সাথে ইন্টারাকশন করছি। এখন যদি ইন্টারফেস জিনিসটা না থাকতো, তাহলে কি হতো, আসলে কম্পিউটার কোনো কাজেই লাগতো না। কম্পিউটারের ডাটা আমাদেরকে বোঝার জন্য বা আমাদের ডাটা কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদের কি ইন্টারফেসিং এর প্রয়োজন। এবং আমরা যে ডিজিটাল সিস্টেমটা ইউজ করছি, ডিজিটাল সিস্টেমটাকে অবশ্যই কি করতে হবে, আমাদের যে অ্যানালগ ন্যাচারাল এনভায়রনমেন্ট বা অ্যানালগ ওয়ার্ল্ড, সেটার সাথে অবশ্যই কি করতে হবে, কম্প্যাটিবল হতে হবে। এমন হলো যে আপনি যে অ্যানালগ ভ্যালুগুলো দিচ্ছেন, হয়তো আপনি অ্যানালগ ভ্যালু নিয়ে কাজ করছেন, সেটা আপনি সিস্টেমে ইনপুট দিচ্ছেন। এমন যদি হয় যে সিস্টেমে সে আসলে অ্যানালগ ভ্যালুটাকে ইনপুটে নিতে পারছে না বা প্রসেসই করতে পারছে না, তাহলে তো সেই সিস্টেমের দরকার নাই। আমরা কি করি, অ্যানালগ ভ্যালুটা নিয়ে কি করি, তার কাছাকাছি কোনো একটা ডিজিটাল ভ্যালু নিয়ে কাজ করি। তার মানে কি, আসলে কম্প্যাটিবল করে নেই আমার ডিজিটাল ডিভাইসের সাথে। সো ইন্টারফেসিং এর প্রয়োজন আসলে অপরিসীম। এখন আসেন ইনপুট আউটপুট সিস্টেম। ইনপুট আউটপুট সিস্টেম কি, আমরা জানি যে আমরা কোন একটা কিছু দিয়ে ইনপুট দিচ্ছি, মাউস, কিবোর্ড ইনপুট দিচ্ছি, এবং আউটপুট ডিভাইসগুলো কি আমাদের জন্য অনেক ধরনের আছে যেখান থেকে আমরা আউটপুট পাচ্ছি। যেমন কি হতে পারে, মনিটর হতে পারে। এখন ইনপুট আউটপুট সিস্টেমের প্রয়োজনীয়তা কি, এই দুটো ছাড়া আসলে, বা ইনপুট আউটপুট সিস্টেম ছাড়া কম্পিউটার আমাদের জন্য কি ইউজলেস। কিরকম, ধরেন আপনি একজন মানুষ, আপনার ব্রেইন আছে বাট আপনার কোনো হাত পা নাই, তাহলে আসলে
মানে হাত পা কি, কোনো বডি নেই, জাস্ট জাস্ট আপনার ব্রেইন আছে, তাহলে ব্রেইনটাকে কি কোনো কাজে লাগাতে পারবেন না। ঠিক তেমনি ভাবে জাস্ট আপনার কাছে সিপিইউ আছে বাট কোনো ইনপুট আউটপুট ডিভাইস নাই, তাহলে আপনার মেশিনটা বা তাহলে আপনার সিস্টেমটা আসলে খুব একটা কাজের কোনো সিস্টেম না, আমরা ইন্টারাকশন করতে পারছি না। এবং ইনপুট আউটপুট সিস্টেম থাউজেন্ডস অফ আছে, মানে অনেক রকমের ইনপুট আউটপুট সিস্টেম আছে। একটা মাউসের কথাই চিন্তা করেন, কিছু মাউস আছে ওয়্যারলেস মাউস, কিছু আছে ওয়্যার সহ মাউস, কিছু মাউস আছে যে আমরা অনেক আগে যখন ইউজ করতাম, ছোট ছিলাম যখন, রোলার মাউস যেগুলোকে বলে। তো এখন বিভিন্ন ধরনের ইনপুট আউটপুট ডিভাইস আছে, কোনটাকে কিভাবে ইউজ করব বা স্ট্যান্ডার্ডাইজ করব বা স্ট্যান্ডার্ড একটা ওয়ে কিভাবে হবে কমিউনিকেট করার, সেগুলো আসলে কি করতে হবে, ইনপুট আউটপুট সিস্টেম যখন আমরা ডিজাইন করব তখন আমাদের এই জিনিসগুলো চিন্তা করতে হবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, ডিভাইসেস অনেক সময় আনরিলায়েবল হয়ে যেতে পারে। কিরকম, ধরেন আপনার কোনো একটা প্রসেসিং এর পরে আপনার কাছে একটা ছবি আউটপুট আসবে, যেই ছবিটা আসলে কি হয়তো আপনার এলইডি মনিটরে আসতে, মানে এলইডি মনিটরে সে রিডেবল, বাট সিআরটি মনিটরে আপনি কোনো একটা কারণে ফরম্যাটটা সাপোর্ট করছে না, বা সিআরটি মনিটরে সাপোর্ট করে বাট এলইডি তে সাপোর্ট করে না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। সেক্ষেত্রে তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, মিডিয়া ফেলিওর হচ্ছে, অর্থাৎ আপনি ছবিটা দেখতে পাচ্ছেন না। আবার ধরেন আপনি যে ওয়্যার দিয়ে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডাটা পাস করছেন, সেই ওয়্যারটা হয়তো কোনো কারণে সাপোর্ট করছে না, একটা ডিভাইসে সাপোর্ট করছে না, তাহলে কি হবে, ট্রান্সমিশন এরর হবে। তাহলে আমাদের ইনপুট আউটপুট সিস্টেম ডিজাইন করার সময় আসলে এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে যে আমরা কিভাবে এই জিনিসগুলোকে রিলায়েবল করতে পারি। আরেকটা ব্যাপার কি হতে পারে, ডিভাইসেস আনপ্রেডিক্টেবল হতে পারে। কিরকম, আপনি কোন একটা ডিভাইস থেকে ডাটা আরেকটা ডিভাইসে রিড করতে পাঠাইছি, রিড করতে, এখন রিড হয়েছে কি হয় নাই সেটা আমি বুঝতে পারতেছি না, তাহলে কি আমার এটা খুবই একটা মেজর সমস্যা যে আমার ডাটা রিড হয়েছে কিনা বুঝতে পারতেছি না। কিংবা এমন হইতে পারে আমি ডাটা 10টা রিড করতে পাঠাইছি, 10টা পাঠাইছি ডাটা, সেখান থেকে মাত্র 2টা রিড হয়েছে বা 3টা রিড হয়েছে, অর্থাৎ আমার সিস্টেমটা খুব স্লোলি কাজ করতেছে। তাহলে আমাদের এই জিনিসগুলো আসলে ইনপুট আউটপুট সিস্টেম জেনারেট করার সময় বা ডিজাইন করার সময় মাথায় রাখতে হবে যে এই জিনিসগুলা বা এই ইস্যুগুলা কিভাবে আমরা হ্যান্ডেল করব। সো আমরা একটু যদি দেখি যে সিপিইউ এবং এই যে ইনপুট আউটপুট ডিভাইস যেগুলো নিয়ে আমরা কথা বলছি, এই ইনপুট আউটপুট সিস্টেম এবং সিপিইউ আসলে নিজেদের মধ্যে কিভাবে কমিউনিকেট করে, এখান থেকে আজকে আমাদের বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট লেকচার শুরু। আগেরগুলো জাস্ট একটা প্রিক্যাপ ছিল আর কি। সো সিপিইউ এবং আইও সিস্টেম কিভাবে কমিউনিকেট করে, বেসিক্যালি দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আইসোলেটেড আইও, যেটাকে আমরা পোর্ট ম্যাপড আইও বা আইও ম্যাপড আইও বলি, একই জিনিসের তিনটা নাম। এবং আরো একটা হচ্ছে মেমোরি ম্যাপড আইও। তো আসেন ফার্স্টে আমরা, আচ্ছা তার আগে একটা জিনিস একটু জেনে নেই, কোনটা কখন ইউজ হয় বা কোনটা কিভাবে ইউজ হয়। এই দুইটা জিনিস যখন কম্পিউটার কি করে, একটা কমন বাস লাইন ইউজ করে, কিসের জন্য, ইনফরমেশন ট্রান্সফার করার জন্য। কাদের মধ্যে, সিপিইউ এবং আইও সিস্টেমের মাধ্যমে বা মেমোরির মাধ্যমে যখন ইন্টারাকশন করে তখন এই দুই মোডে কাজ করে। যেমন ধরেন আমরা যদি একটা জাস্ট সিম্পলি একটা ডায়াগ্রাম দেখি, ধরেন এটা হচ্ছে আমার সিপিইউ, এটা হচ্ছে আমার মেমোরি এবং এটা হচ্ছে আমার আইও ডিভাইসের লাইন। সো আমার কাছে তিনটা লাইন আছে, একটা হচ্ছে অ্যাড্রেস লাইন, একটা হচ্ছে ডাটা লাইন এবং একটা হচ্ছে কন্ট্রোল লাইন বা অ্যাড্রেস বাস, ডাটা বাস এবং কন্ট্রোল বাস। সো সিপিইউ কি করে, এই অ্যাড্রেস বাসটা আসলে তিনজনের কাছেই কমন, এই একই লাইন দিয়ে মেমোরিকেও অ্যাক্সেস করছে, আইওকেও অ্যাক্সেস করছে। আবার সিপিইউ এই একই লাইন দিয়ে ডাটা বাসের কথা যদি আমরা চিন্তা করি, মেমোরিকেও অ্যাক্সেস করছে, আইওকেও অ্যাক্সেস করছে। অর্থাৎ যখন সিপিইউ এই একই লাইন দিয়ে মেমোরি এবং আইও দুইটাকেই অ্যাক্সেস করছে, কমন হয়ে যাচ্ছে, তখন আসলে আমাদের এই দুইটা ওয়ে, এই যে এখানে যে দুইটা আছে এই দুইটা ওয়ে চলে আসে, এই দুইটা মোডে সে কাজ করে। সিপিইউ কি করে, একটা কমন বাস দিয়ে মেমোরি এবং আইও দুটাকে অ্যাক্সেস করছে। এখন কিভাবে বুঝবো কোনটা মেমোরি এর এবং কোনটা আইও এর, এই জন্য আসলে আমাদের দুইটা ডিফারেন্ট সিস্টেম চলে আসে। দুইটা ক্ষেত্রেই অর্থাৎ আইসোলেটেড আইও এবং মেমোরি ম্যাপড আইও দুইটার ক্ষেত্রেই অ্যাড্রেস এবং ডাটা বাস অর্থাৎ এই দুইটা বাস এই দুই মোডের ক্ষেত্রেই কমন থাকবে।
সেম থাকবে, ডিফারেন্ট হবে না। ডিফারেন্সটা আসবে হচ্ছে কন্ট্রোল বাসটা কিভাবে ইউজ হচ্ছে তার উপর। অর্থাৎ আপনাকে যদি বলা হয় এই যে মেথডস অফ কমিউনিকেশন এটা দুই ভাবে কেন হলো, এটা ডিপেন্ড করছে হচ্ছে কন্ট্রোল বাসের উপরে। আপনার কন্ট্রোল বাসটা মেমোরিতে কিভাবে ইউজ হচ্ছে এবং আইওতে কিভাবে ইউজ হচ্ছে এটার উপর ডিপেন্ড করে আমরা কমিউনিকেশনের মেথডকে দুই ভাগে ভাগ করি। এবং আইসোলেটেড আইওতে কি হয়, এই যে কন্ট্রোল লাইনটা এটা হচ্ছে সেপারেটেড হয় এবং মেমোরিতে হচ্ছে সেম হয়। কিভাবে হয় সেটা আমরা আস্তে আস্তে দেখব। সো ফার্স্টে আমরা আইসোলেটেড আইওটা দেখি। আইসোলেটেড আইওটা কি? আইসোলেটেড আইওটা হচ্ছে, আমি যদি আপনাদেরকে একটা ডায়াগ্রাম দেখাই ফার্স্টে, তার আগে একটা কথা বলে রাখি যে আপনাদের এই স্লাইডটাতে ইনফরমেশন একটু কম আছে। সো শুধু স্লাইড পড়লে এই টপিকগুলোর জন্য হবে না। কি করতে হবে, আমি যে কথাগুলো বলতেছি সেগুলো একটু শুনে সুন্দর মতো নোট করতে হবে। এখন নোট করার দরকার নাই, এখন একটু বুঝে নেন, একটু হার্ডওয়্যার রিলেটেড টপিক তো একটু মানে যেমন ম্যাথ কি হয়, কনসেপ্টটা বুঝে গেলে ম্যাথটা পারবেন, বাট এই জিনিসগুলো একটু টাফ। সো জাস্ট এখন শুনে যান, বাসায় যখন পড়বেন তখন একটু নোট করে নিবেন নিজের মতো। যদি আপনারা এক্সাম হলে যে স্লাইডের জিনিসপত্র লিখেন তাহলে মার্কস ভালো আসবে না। সো লেকচার থেকেও লিখতে হবে, নিজেদের মতো করে গুছায় লিখতে হবে। সো আমি যদি আপনাদেরকে আইসোলেটেড আইওর জন্য ডায়াগ্রামটা দেখাই কিরকম হবে, ধরেন এটা হচ্ছে আমার অ্যাড্রেস বাস এবং এটা হচ্ছে আমার ডাটা বাস। আমরা জানি কি অ্যাড্রেস বাস এবং ডাটা বাস দুইটাই কি আমার জন্য মেমোরি এবং আইও এর জন্য কমন থাকবে আইসোলেটেড আইওতে। ডিফারেন্স আসবে জাস্ট কন্ট্রোল লাইনে। সো এটা হচ্ছে ধরেন আমার মেমোরি, এটা হচ্ছে আমার আইও। এখন কন্ট্রোল লাইনটা ডিফারেন্ট হয়ে যাবে। কিরকম ডিফারেন্ট হবে, মেমোরির জন্য দুইটা কন্ট্রোল লাইন হবে। একটা হচ্ছে ধরেন মেমোরি কন্ট্রোল, এটা ধরেন মেমোরি কন্ট্রোলের রিড লাইন, এবং এটা হচ্ছে আমি ছোট করে লিখলাম এমসি, এটা হচ্ছে মেমোরি কন্ট্রোলের রাইট লাইন। ঠিক তেমনি ভাবে আইওর জন্য দুইটা কন্ট্রোল লাইন চলে আসবে, একটা হচ্ছে আইও কন্ট্রোলের রিড লাইন এবং এটা হচ্ছে আইও কন্ট্রোলের রাইট লাইন। বা শুধু সংক্ষেপে আপনি একটা দাগ দিয়ে এই যে এখানে আমি আরেকটা আউটপুট দিচ্ছি এটা না দিয়ে শুধু মেমোরি কন্ট্রোল লিখে দিলেও হবে, এতটুকু লিখতে পারেন জাস্ট মেমোরি কন্ট্রোল। তবে আমার মনে হয় আলাদা করে লিখাই ভালো, যে একটা রিড লাইন একটা রাইট লাইন। সো এখন আসেন এটাতে ডিফারেন্সটা কি, মেইন ডিফারেন্স কি আসছে বা কেন এটাকে আইসোলেটেড বলছি। এটাতে বেসিক্যালি যেটা হয়, আমাদের মেমোরি ইনস্ট্রাকশনের জন্য আলাদা অ্যাড্রেস ইউজ করা হয়, আলাদা অ্যাড্রেস স্পেস। যেমন ধরেন এই যে এতটুকু, এই অ্যাড্রেস স্পেসটা কিসের জন্য, শুধুমাত্র মেমোরির জন্য। এবং এখানে এই অ্যাড্রেস স্পেস এটা কিসের জন্য, শুধুমাত্র আইও ডিভাইসের জন্য। অর্থাৎ এই স্পেসটা আমি মেমোরির জন্য ইউজ করছি, এই স্পেসটা আমি আইও এর জন্য ইউজ করছি। মেমোরির জন্য আলাদা মেমোরি স্পেস এবং আইও এর জন্য আলাদা আইও মেমোরি স্পেস। এবং দুইটার জন্যই কি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাড্রেস স্পেস আমরা ইউজ করব। এটাকে আমরা আইসোলেটেড কেন বলি, আইসোলেটেড বলি বিকজ হচ্ছে এটা কি করে, আমাদের মেমোরি অ্যাড্রেস থেকে আইও অ্যাড্রেসটাকে সেপারেট করে ফেলে বা ডিফারেন্সিয়েট করে ফেলে, আইসোলেট করে ফেলে। এই জন্য আমরা এটাকে আইসোলেটেড আইও বলি। এখন আসলে এটাকে পোর্ট ম্যাপড আইও কেন বলি, দেখেন সেকেন্ড পয়েন্টটা যদি দেখেন লেখা আছে the desired IO port is selected by an IO address। আপনার যে কোনো ইনপুট আউটপুট অ্যাড্রেসকে আপনি যখন কি করবেন, সিলেক্ট করতে যাবেন, এই যে আইও ডিভাইসের অ্যাড্রেস গুলোকে, এই যে এই অ্যাড্রেস ধরুন এখানে একটা অ্যাড্রেস আছে, এখানে একটা অ্যাড্রেস আছে, এগুলো আমার নির্দিষ্ট এক একটা পোর্ট। আমরা কি করেছি, আমরা মাইক্রোপ্রসেসর যখন পড়ছি, আপনারা তো এই সেমিস্টারে মাইক্রোপ্রসেসর পড়ছেন, আপনারা কিন্তু জানেন যে কি করতে হয়, ইনপুটের জন্য একটা পোর্টে ভ্যালু দিতে হয়, আউটপুটের জন্য আরেকটা পোর্টে ভ্যালু দিতে হয়। তাহলে আইও ডিভাইসের জন্য আসলে আইও অ্যাড্রেসগুলো এক একটা পোর্ট নাম্বার। সো আমরা যখন আইও অ্যাড্রেস সিলেক্ট করি বেসিক্যালি আমরা ইনপুট আউটপুটের পোর্ট সিলেক্ট করি, এই কারণে আমরা এটাকে বলি হচ্ছে পোর্ট ম্যাপড আইও। এবং আরো একটা নাম আছে এটার, যেটার নাম কি আইও ম্যাপড আইও। নাম শুনেই বুঝতে পারতেছি ইনপুট আউটপুটে ম্যাপিং করছি, সো ইনপুট আউটপুট ম্যাপড আইও। এবং এটার ক্ষেত্রে আমাদের ডাটা ট্রান্সফার যখন আমরা করব,
ইনপুট আউটপুটের মধ্যে মানে ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে এবং সিপিইউ এর মধ্যে বা মাইক্রোপ্রসেসরের মধ্যে আপনি যেটাই বলেন না কেন, এই দুইটার মধ্যে যখন ডাটার আদান প্রদান হবে তখন আমাদের ইনস্ট্রাকশন হবে দুই ধরনের, একটা হচ্ছে ইন ইনস্ট্রাকশন আর একটা হচ্ছে আউট ইনস্ট্রাকশন। অর্থাৎ ইন এবং আউট ইনস্ট্রাকশন দিয়ে আমরা কি করব, ডাটার আদান প্রদান করব। এটার অ্যাডভান্টেজ কি দেখো, পুরো মেমোরি স্পেসটা তুমি এখানে ইউজ করতে পারছো। তোমার মেমোরির জন্য আলাদা স্পেস, ইনপুট আউটপুট ডিভাইসের জন্য আলাদা স্পেস। সো মেমোরির জন্য তুমি পুরো স্পেসটা ইউজ করতে পারছো। ডিসঅ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটার জন্য স্পেশাল দুইটা ইনস্ট্রাকশনের দরকার পড়ে। ইনস্ট্রাকশনগুলো কি কি, ইন এবং আউট। এই দুটাকে স্পেশাল ইনস্ট্রাকশন কেন বলছি, কারণ মেমোরি ম্যাপড ইনস্ট্রাকশন, মেমোরি ম্যাপড আইও আমরা একটু পরে দেখব। মেমোরি ম্যাপড আইওতে মেমোরি ইনস্ট্রাকশন দিয়ে সব কাজ করা যায়, ইন এবং আউট ইনস্ট্রাকশনের দরকার পড়ে না। বাট আমি যখন আইসোলেটেড আইও ইউজ করছি তখন আমার মেমোরির জন্য মেমোরি ইনস্ট্রাকশন লাগছে এবং আইসোলেটেড আইও বা আইওর জন্য কি লাগছে, ইন এবং আউট ইনস্ট্রাকশন লাগছে। তার মানে মেমোরি ইনস্ট্রাকশনের পাশাপাশি আরো দুইটা এক্সট্রা ইনস্ট্রাকশন লাগছে, শুধু মেমোরি ইনস্ট্রাকশন দিয়ে আমি কাজ করতে পারছি না। এই কারণে আমাদের কি হয়, এটা প্রোগ্রামিং করা একটু টাফ হয়, এটা লেস ফ্লেক্সিবল ফর প্রোগ্রামিং এবং বিভিন্ন ডিভাইসে এই কারণে এটা খুবই কম ইউজ হয়। আইসোলেটেড আইওটা খুব একটা বেশি ইউজ হয় না, কারণ আমাদের আলাদা ইনস্ট্রাকশনের প্রয়োজন পড়ে। এখন বলেন এতটুকু পর্যন্ত বুঝতে কারো কি কোথাও কোনো প্রবলেম আছে? এখানে মেমোরি আর আইওর জন্য কি আমরা দুইটা আলাদা মেমোরি ডিভাইস ইউজ করি নাকি আলাদা ব্লক? না, মেমোরির জন্য তুমি যে কোনো কিছু স্টোর করার জন্য কি করবা, মেমোরি ইউজ করবা, সিপিইউর মেমোরি যে ব্লক আছে সেটা। কিন্তু ইনপুট আউটপুট রেজিস্টার, ইনপুটে যখন তুমি কোনো ভ্যালু দাও তখন কি হয়, ইনপুট রেজিস্টারে স্টোর হয়। এই ইনপুট আউটপুটের রেজিস্টারের ভ্যালুগুলো আইও অ্যাড্রেস স্পেসে গিয়ে স্টোর হবে। জি ম্যাম, বুঝছি। আচ্ছা, এখন আসো, আর কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? বুঝছো সবাই বাকিরা? ম্যাম আলাদা আলাদা অ্যাড্রেস লাগতেছে দেখে কি এটাকে আইসোলেটেড আইও বলা হচ্ছে? হ্যাঁ, কারণ তোমার আমি একটা আইওটাকে মেমোরির জন্য একটা আইসোলেট ইনপুট করে আউটপুটের ফেলছে। জন্য। হ্যাঁ, আইসোলেট করে ফেলছে, আইওটাকে আলাদা করে ফেলছে, এই জন্য আইসোলেটেড আইও। বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, এখান থেকে তাহলে আপনারা কি কি শিখবেন, আইসোলেটেড আইওর হচ্ছে গিয়ে লিমিটেশনস শিখবেন, অর্থাৎ অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস শিখবেন। তারপরে হচ্ছে আইসোলেটেড আইও এবং মেমোরি ম্যাপড আইওর ডিফারেন্স শিখবেন, মেমোরি ম্যাপড আইওর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ শিখবেন। সো মেমোরি ম্যাপড আইওটা আমরা এখন একটু দেখি। মেমোরি ম্যাপড আইওটা কি, মেমোরি ম্যাপড আইও হচ্ছে নাম শুনেই বুঝতে পারতেছি মেমোরিতে ম্যাপিং হবে আইও গুলো। সো এখানে একটা লাইন আছে, এটা দেখে কনফিউজড হয়ে যায় না। লাইনটা কি দেখেন, ইউজেস দ্য সেম অ্যাড্রেস বাস টু অ্যাড্রেস বোথ মেমোরি অ্যান্ড আইও অ্যাড্রেস আইও ডিভাইসেস। অর্থাৎ সে কি করে, মেমোরি এবং আইওর জন্য কি করে, অ্যাড্রেস বাস সেম ইউজ করে, সেটা আইসোলেটেড আইওতেও ইউজ করে। অর্থাৎ অ্যাড্রেস বাস আপনার দুই ক্ষেত্রেই সেম, অ্যাড্রেস স্পেসিংটা ডিফারেন্ট। আবারও বলছি, অ্যাড্রেস বাস দুই ক্ষেত্রেই সেম, অ্যাড্রেস স্পেসিংটা ডিফারেন্ট। আপনি অ্যাড্রেস স্পেস কোথায় কতটুকু ইউজ করছেন সেটা আসলে দুইটার ক্ষেত্রে ডিফারেন্ট। তাহলে কি দেখেন কি বলছে, মেমোরি অ্যান্ড রেজিস্টার্স অফ দ্য আইও ডিভাইসেস আর ম্যাপ টু অ্যাড্রেস ভ্যালুস। তার মানে মেমোরি এবং আপনার ইনপুট আউটপুট ডিভাইসের যে রেজিস্টারের ভ্যালুগুলো আছে সেগুলো কি করা হয়, একটা ফিক্সড অ্যাড্রেস ভ্যালুজের ব্লকের মধ্যে স্টোর করা হয়। আমরা যদি একটু ছবিটা দেখি, এই যে এই ছবিতে দেখো, এটা হচ্ছে মেমোরি ব্লক আমার, সেই মেমোরি ব্লকের মধ্যে এতটুকু অংশ কি হচ্ছে, আমার আইও ডিভাইসেস অ্যাড্রেসিং এর জন্য ইউজ হচ্ছে। সো আমরা যখন কি করতে চাই, সিপিইউ কে দিয়ে কোনো একটা অ্যাড্রেসকে অ্যাক্সেস করতে চাই, সে এই ফিজিক্যাল র্যামের কোনো একটা পোর্শনকে ট্রিগার করবে বা দেখাবে। আবার এই ফিজিক্যাল র্যামের পোর্শনের মধ্যে কিন্তু দেখো মেমোরিও আছে, আইও আছে। ধরো আমি কোনো একটা অ্যাড্রেস দিয়েছি, বলেছি এই অ্যাড্রেসের ভ্যালুটা আমার জন্য রিড করে নিয়ে আসো। সো সেটা মেমোরির জন্যও হতে পারে, ইনপুট আউটপুট ডিভাইসের জন্যও হতে পারে। তাহলে আমি কিভাবে বুঝবো এটা মেমোরির জিনিস নাকি ইনপুট আউটপুট ডিভাইসের জিনিস? বুঝবো হচ্ছে অ্যাড্রেস স্পেসিং দেখে। ধরেন আপনাকে যখন আমরা এই সিস্টেমটা ইউজ করব, আপনাকে বলে দেওয়া হবে যে এতটুকু ব্লক আপনি কি করছেন, ইনপুট আউটপুট ডিভাইসের জন্য ইউজ করছেন। তাহলে ধরেন আমি এখানে ইউজ করছি হচ্ছে 0010 থেকে 1000, জাস্ট এতটুকু ধরেন আমি ইউজ করছি ইনপুট আউটপুট ডিভাইসের জন্য। তো আপনি যদি দেখেন আপনার অ্যাড্রেসের রেঞ্জটুকু আসলে এতটুকুর মধ্যে, তাহলে আপনি বুঝবেন কি যে আমার এটা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসের জন্য কাজ করছে। আর যদি এই রেঞ্জের মধ্যে না থাকে তাহলে আমি বুঝবো কি, তাহলে বুঝবো যে এটা আসলে মেমোরির জন্য কাজ করছে। এবং
এই ক্ষেত্রে কি হয়, আমরা সিপিইউ ইনস্ট্রাকশন গুলো যেটা মেমোরির জন্য আমরা ইউজ করছি সেই একই ইনস্ট্রাকশন আমরা আইও ডিভাইসের জন্য ইউজ করতে পারি। মেমোরি ইনস্ট্রাকশন গুলো কি কি আপনারা মাইক্রোপ্রসেসরে দেখে আসছেন, কম্পিউটার আর্কিটেকচারে দেখে আসছেন। কি কি ইনস্ট্রাকশন হতে পারে? মেমোরি ইনস্ট্রাকশন, মুভ হতে পারে, লোড হতে পারে, স্টোর হতে পারে। সো এই ইনস্ট্রাকশন গুলো দিয়ে আমরা কি করতে পারি, এক্ষেত্রে আমাদের ইনপুট আউটপুট ডিভাইসের কাজও করে ফেলতে পারি। আমাদের আগেরটাতে যেমন ইন এবং আউট ইনস্ট্রাকশনের দরকার ছিল, এখন আর সেটার প্রয়োজন পড়বে না। এই মেমোরি ইনস্ট্রাকশন গুলো দিয়ে আমরা আইও করতে পারি, আবার মেমোরি ট্রান্সফারও করতে পারি। সো আরেকবার যদি আমরা খেয়াল করি যেখানে কি কি ছিল আমাদের, এখানে আমাদের কন্ট্রোল বাস কি হবে, আইও এবং মেমোরির জন্য কমন থাকবে। অর্থাৎ তিনটা জিনিসই, অ্যাড্রেস বাস, ডাটা বাস এবং কন্ট্রোল বাস, তিনটা জিনিসই আমার আইও ডিভাইস এবং মেমোরির জন্য কমন থাকবে। অর্থাৎ আমি যে প্রথমে ডায়াগ্রামটা আঁকলাম যে এটা ছিল আমাদের সিপিইউ, এটা ছিল হচ্ছে আমাদের মেমোরি এবং এটা ছিল আমাদের আইও। তিনটার জন্যই কি হবে, তিনটা বাস কমন থাকবে। সো আমাদের এই ক্ষেত্রে এটা হচ্ছে এরকম থাকবে, এটা হচ্ছে অ্যাড্রেস বাস, এটা হচ্ছে ডাটা বাস, এটা হচ্ছে কন্ট্রোল বাস, তিনটাই কমন থাকবে। এবং আইও ডিভাইসের ক্ষেত্রে এবং মেমোরির ক্ষেত্রে সেম অ্যাড্রেস স্পেস শেয়ার করবে। মেমোরির কিছু পোর্ট আইও অ্যাড্রেসিং এর জন্য ইউজ হবে, এই জন্য এটার একটা লিমিটেশন চলে আসে। লিমিটেশনটা চিন্তা করো যে কি হবে, আমাদের যে মেমোরির জন্য যে অ্যাড্রেস স্পেসটা ছিল সেটা কি কমে যাবে, কারণ তার কিছু অংশ আমরা আইও ডিভাইসের অ্যাড্রেসিং এর জন্য ইউজ করছি। এবং আমাদের আইও ট্রান্সফারের যে অপারেশনটা সেটা আসলে দেখতে মনে হবে কি যে আমরা মেমোরি রিড বা রাইট করলে যে ইনস্ট্রাকশন দিই সেরকমই মনে হবে। অর্থাৎ মেমোরি রিড রাইট ইনস্ট্রাকশন এবং আইও ট্রান্সফারের বা আইও রিড রাইটের ইনস্ট্রাকশন একই রকম লাগবে। বুঝবো কিভাবে? বুঝবো হচ্ছে আমাদের অ্যাড্রেস রেঞ্জ দেখে। সো সুবিধা কি কি হইতে পারে, এটার সুবিধা হইতে পারে হচ্ছে কোনো ধরনের স্পেশাল আইও ইনস্ট্রাকশনের দরকার পড়ে না, যেটা আমাদের আগেরটাতে লাগছিল ইন বা আউট ইনস্ট্রাকশন। এবং বেশিরভাগ কম্পিউটার সিস্টেমে কি করে, এই মেমোরি ম্যাপড আইও ইউজ করে, কারণ এটাতে প্রোগ্রামিং অনেক সহজ হয়ে যায় যেহেতু আমাদের ইনস্ট্রাকশনের সংখ্যা কমে যায়। আচ্ছা, আলাদাভাবে আমাদের বলে দিতে হয় না কখন আমি মেমোরিটা ইউজ করছি, কখন আমি আইও স্পেস ইউজ করছি। এইগুলা হচ্ছে আমার এই সিস্টেমের সুবিধা। এবং অসুবিধাটা কি, একটু আগে বলে ফেলেছি যে আমাদের মেমোরির কিছু অংশ আইও ডিভাইসের জন্য ইউজ হয়, এই কারণে আমাদের রেঞ্জ অফ মেমোরি অ্যাড্রেস কমে যায়। এতটুকু পর্যন্ত বুঝেন নাই এমন কেউ কি আছেন? এনিওয়ান? কেউ আছেন যে বুঝেন নাই? বুঝেছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, বুঝে গেছে ম্যাম। আচ্ছা 1 মিনিট অপেক্ষা করেন, আমি আমার ল্যাপটপের চার্জ একটু চার্জ দিয়ে ব্যাক করছি। সো আমাদের ছিল এই দুইটা মেথডস অফ কমিউনিকেশন ছিল। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্যারালাল ডাটা ট্রান্সফার। প্যারালাল ডাটা ট্রান্সফার কি, আমরা জানি যে ডাটা কি করা যায়, দুইভাবে পাস করানো যায় বা ট্রান্সফার করা যায়, একটা হচ্ছে সিরিয়াল ট্রান্সফার, একটা হচ্ছে প্যারালাল ট্রান্সফার। সিরিয়াল ট্রান্সফারে কি হবে, এক বিট করে ডাটা ট্রান্সফার হবে এবং প্যারালালে হচ্ছে একসাথে একাধিক বিট আমরা পাস করতে পারি। তো আমরা সিপিইউ এর জন্য যে 8085 মাইক্রোপ্রসেসর দেখি, এটা হচ্ছে একটা প্যারালাল ডিভাইস এবং এটা কি করে, একই সাথে 8 বিটকে 8টা ডাটা লাইন দিয়ে পাস করে, প্যারালালি পাস করে। সো এই যে আমরা প্যারালাল ডাটা ট্রান্সফার করছি, এটার জন্য আমাদের 4 ধরনের ওয়ে আছে। একটা হচ্ছে সিম্পল আইও, একটা হচ্ছে সিম্পল স্টোব আইও, সিঙ্গেল হ্যান্ডশেক আইও এবং ডাবল হ্যান্ডশেক আইও। তো প্রথমে আসেন আমরা সিম্পল আইও যেটা সেটা দেখি। এটা কি, এটা হচ্ছে একদম সিম্পল যে ইনপুট আউটপুট সিস্টেমটা, মানে নরমালি যদি আপনি চিন্তা করেন আমরা ইনপুট আউটপুট সিস্টেম বলতে কি বুঝি, আপনি ইনপুট দিবেন, সেখান থেকে ইনপুট ডাটাটা রিড হবে, রিড হয়ে কোনো একটা প্রসেস করবে, তারপরে কি করবে, আউটপুট দেখাবে, আউটপুট জেনারেট হবে, আপনি আউটপুট দেখতে পারবেন। সো খুবই সহজ একটা সিস্টেম, ভিতরে কি হচ্ছে না হচ্ছে এত কিছু আমরা চিন্তা করছি না, খুবই সহজ একটা সিস্টেম। এখন যদি আসেন চিন্তা করি যে ভিতরে কি হচ্ছে, ধরেন আমরা কি করতে চাচ্ছি, কোন একটা সিম্পল একটা সুইচ আছে আমার কাছে বা কোন একটা সিম্পলি একটা ডিভাইস আছে আমার কাছে, যেটা থেকে আমরা কি করতে চাই,
মাইক্রোপ্রসেসরে কি করতে চাচ্ছি, আউটপুটটাকে বা আউটপুট না, মাইক্রোপ্রসেসরে ডাটা রিড করতে চাচ্ছি, সেই সিম্পল সুইচ থেকে ডাটা নিয়ে এসে মাইক্রোপ্রসেসরে আনতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করব, সুইচটাকে আমাদের কোন একটা ইনপুট পোর্টে কানেক্ট করব। সুইচটাকে আমাদের ইনপুট পোর্টে কানেক্ট করব, যে ইনপুট পোর্ট থেকে আমরা আসলে ডাটাটাকে রিড করতে পারবো। আবারও বলছি, সুইচ থেকে ডাটা রিড করতে চাই, সো সেই জন্য কি করব, সুইচটাকে আমাদের মাইক্রোপ্রসেসরের ইনপুট পোর্ট লাইনে কানেক্ট করে দিব। এবং আমরা ধরে নিব, এই যে দেখেন প্রথম লাইনটায় লেখা আছে আইও ডিভাইস ইজ অলওয়েজ রেডি এবং ডাটা ইজ অলওয়েজ প্রেজেন্ট। আমরা ধরে নিব হচ্ছে আমাদের ইনপুট আউটপুট ডিভাইসটা সবসময় রেডি আছে ইনপুট নেওয়ার জন্য বা আউটপুট দেখানোর জন্য, এবং আমাদের ডাটাটা অলওয়েজই প্রেজেন্ট আছে। কিন্তু রিয়েল কেসে কিন্তু সেটা হয় না, ডাটা সবসময় প্রেজেন্ট থাকে না। ধরে নিচ্ছি ডাটা অলওয়েজ প্রেজেন্ট আছে। তো মনে করেন আমি একটা এলইডি জ্বালাতে চাচ্ছি বা এলইডি থেকে ডাটা মাইক্রোপ্রসেসরে পাঠাতে চাচ্ছি। একটু আগে কি করছিলাম, যে আমি কোন একটা সুইচ থেকে ডাটা মাইক্রোপ্রসেসরে পাঠাতে চাচ্ছি, সুইচটাকে মাইক্রোপ্রসেসরের ইনপুট পোর্টে কানেক্ট করেছিলাম। এখন কি করব, ধরেন একটা আউটপুট ডিভাইসে কোন একটা কিছু দেখতে চাচ্ছি। মনে করেন আমার কাছে একটা এলইডি আছে, সেটা থেকে মাইক্রোপ্রসেসর থেকে সেটাতে আমি কোন একটা ভ্যালু নিয়ে আসতে চাচ্ছি। সেক্ষেত্রে কি করব, আমাদের এলইডি এর যে ইনপুট লাইনটা আছে সেটা আমরা মাইক্রোপ্রসেসরের আউটপুট পিন বা আউটপুট পোর্টের সাথে কানেক্ট করব। তারপরে কি হবে, মাইক্রোপ্রসেসর থেকে ভ্যালু এসে আমাদের এলইডিটাকে জ্বলতে সাহায্য করবে। সো এবার যদি আসেন, আমরা যদি স্লাইডের কথাগুলো দেখি, যে সিপিইউ যখন রিসিভার হিসেবে কাজ করবে তখন আমরা ধরে নিব ডাটাটা সবসময় প্রেজেন্ট আছে, অর্থাৎ সিপিইউ চাইলেই ডাটাটাকে রিসিভ করে ফেলতে পারবে বা যে কোনো সময় রিড রাইট করতে পারবে। কিন্তু সিপিইউ যখন সেন্ডার হিসেবে কাজ করবে তখন আবার কি ধরবো, রিসিভার হিসেবে যে আছে আইও ডিভাইস সে সবসময় রেডি আছে। অর্থাৎ আমরা ধরে নিব সবসময় আইও ডিভাইস রেডি যে কোনো কাজের জন্য, এবং ডাটা ট্রান্সফার টাইমের উপর ডিপেন্ড করবে না, আপনার যখন ইচ্ছে আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন। এবং এক্সাম্পল দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এটা লিমিটেশন কি হতে পারে, লিমিটেশন আপনারা চিন্তা করলেই বুঝবেন যে কি হতে পারে। সব সময় সে কি করবে, সিপিইউ এবং আইও ডিভাইসকে সে বিজি রাখবে, কারণ ডাটা তো নাই। ডাটা যখন নাই তখনও সে ধরে রাখবে কি হ্যাঁ আমার কাছে ডাটা আছে, আসলে কিন্তু নাই। সো এটা আসলে এই ধরনের প্রবলেম ক্রিয়েট করে যে প্রচুর একটা শিডিউলিং এর প্রবলেম হয়, বিজি থাকে সব সময় সিপিইউ। সো এটার জন্য যদি আমরা একটা টাইমিং ডায়াগ্রাম দেখি, একদম সিম্পল একটা টাইমিং ডায়াগ্রাম এটার। এবং আরো একটা কথা বলি, ঠিক আগে যেরকম বলেছি যে আইসোলেটেড আইও এবং মেমোরি ম্যাপড আইওর ক্ষেত্রে শুধু স্লাইড পড়লে হবে না, এখানেও যখন আমরা মেথডস অফ প্যারালাল ট্রান্সফার পড়বো তখনও শুধু স্লাইড পড়লে হবে না, আপনারা লেকচার শুনে শুনে নিজেরা নোট করবেন, বা যদি কেউ চান কোনো ওয়েবসাইট দেখে পড়তে সেটাও করতে পারেন। সো আমরা যদি টাইমিং ডায়াগ্রামটা আঁকি, এটা হচ্ছে মনে করেন একটু সোজা করে আঁকেন, আমি তো ইয়াতে আঁকতেছি এই জন্য বাঁকা হয়ে যাচ্ছে। সো মনে করেন আমি ডাটা পাঠাইছি, ডাটাটা স্টার্ট হলো কোত্থেকে, এখান থেকে, ঠিক আছে, এখান থেকে আমার ডাটা যাওয়া স্টার্ট হলো। তাহলে এই টাইমটা কি রিপ্রেজেন্ট করছে, এই টাইমটা রিপ্রেজেন্ট করছে হচ্ছে যে আমার একটা ভ্যালিড নিউ ডাটা আসছে। কোথায় আসছে, আমাদের কোন একটা পোর্টের আউটপুট লাইনে আসছে। এবং দেখেন আমরা একটু পরেই দেখব এই ডাটা শুধু একটা ডাটার ডায়াগ্রাম, এখানে সাথে অন্য কোনো সিগন্যাল নাই। কারণ কি, কারণ হচ্ছে এই ক্ষেত্রে আমরা জানি যে সবসময় ধরে রাখি ইনপুট আউটপুট ডিভাইস রেডি। তার মানে আমাদের ডাটা পাসিং এর ক্ষেত্রে এই টাইমিং ডায়াগ্রামটাতে ডাটা পাসিং এর ক্ষেত্রে এই সিস্টেমে আমাদের ডাটার ইনপুট বা আউটপুট কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, অন্য কোনো সিগন্যালের উপরে ডিরেক্টলি সে ডিপেন্ড করে না, কারণ আমরা ধরেই রেখেছি সবসময় এখানে ইনপুট আসবে বা আউটপুট যাবে যে কোনো সময়। সো এটা ছিল আমাদের সিম্পল আইও এবং এটার জন্য টাইমিং ডায়াগ্রাম। এখন আমরা পরেরটা দেখি, যেটা হচ্ছে আমাদের স্ট্রোব আইও। সো সিম্পল স্ট্রোব আইও যদি আমরা দেখি, ডাটা কিন্তু নরমালি কি হয়, যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ডাটা কিন্তু সবসময় এক্সটার্নাল ডিভাইসে প্রেজেন্ট থাকে না, কেবল একটা নির্দিষ্ট সময়ের জন্য ডাটাটা প্রেজেন্ট থাকে, এবং ওই সময় আসলে আমাদের রিড অপারেশনটা পারফর্ম করলে চলে। মানে সারাটাক্ষণ ধরে আমি ওয়েট করব ডাটা আসবে রিড করবে, এটা কিন্তু করার প্রয়োজন নাই। ধরো যদি আমরা নর্মাল এক্সাম্পল চিন্তা করি, যে ধরো আমি কি করছি, কিবোর্ডে কোন একটা ভ্যালু প্রেস করেছি, এ প্রেস করেছি, সে তখন কি করবে, কিবোর্ডের সার্কিটটা কি করবে, আমাকে একটা সিগন্যাল পাঠাবে, আস্কি কোডটা জেনারেট করবে এ এর জন্য। তারপরে কি করবে, 8 প্যারালাল ডাটা লাইনে এই আমার এ যে প্রেস করেছি সেই এ এর জন্য আস্কি কোডটাকে পাঠাবে, এবং পাঠানোর পর একটা স্ট্রোব সিগন্যালকে পাঠাবে, যে এটা বোঝানোর জন্য যে আমি তোমাকে একটা ডাটা পাঠাইছি। জিনিসটা এরকম, ধরো তোমার বাসায় কোনো ডেলিভারি ম্যান আসছে,
কোনো একটা কিছু তুমি ফুড পান্ডা হয়তো অর্ডার করছো, খাবার নিয়ে তোমার বাসায় আসছে, আসার পরে সে কিন্তু চাইলে কি করে তোমার বাসায় ডিরেক্টলি চলে আসতে পারে, কিন্তু অনেকে কি করে আসার আগে একটা কল দেয়, একটা রিমাইন্ডার দেয় যে আমি আসতেছি। ঠিক তেমনি ভাবে এই জিনিসটা হচ্ছে এরকম, ডাটা যখন আসলো, ডাটা পাঠানোর পরে সে কি করবে, তোমাকে একটা স্ট্রব সিগন্যাল পাঠাবে যে আমি এখন আসছি, আমাকে রিসিভ করো, এটা বোঝানোর জন্য। সো আমরা যদি এখন স্লাইডে দেখি যে কি লেখা আছে বা কি বলছে, যে যেই টাইমে ডাটা আসছে সেই টাইমে রিড করলেই হচ্ছে, এবং এক্ষেত্রে কি ডাটা ট্রান্সফারটা আমার টাইম ডিপেন্ডেন্ট, টাইমের উপর ডিপেন্ড করবে। আমি সারাক্ষণ ধরে ডাটা রিড করব না, যখন আসবে তখনই আমি ডাটা রিড করব। এবং কি হয়, সেন্ডার যে ডাটা সেন্ড করছে, সে ডাটা পাঠানোর পরে একটা ভ্যালিড ডাটা যখন পাঠাবে, তারপরে সে কি করবে, একটা স্ট্রব সিগন্যাল পাঠাবে রিসিভারকে নোটিফাই করার জন্য যে আমি ডাটা পাঠিয়েছি। এবং রিসিভার কি করতে পারে, স্ট্রব সিগন্যালটা পাওয়ার পরেই ডাটা রিসিভ করতে পারবে বা ডাটা রিড করতে পারবে, তার আগে সে পারবে না, কারণ স্ট্রব সিগন্যাল দিয়ে আমি জানাচ্ছি ডাটা গেছে, ডাটা যাওয়ার পরেই না তুমি রিসিভ করবা। এবং এক্ষেত্রে দুইটা জিনিস আমাদের জন্য ইম্পর্টেন্ট, একটা হচ্ছে পোলিং আর একটা হচ্ছে ইন্টারাপ্ট। মাইক্রোপ্রসেসরে ইন্টারাপ্ট দেখে আসছো বা দেখবা ইন ফার্দার। পোলিংটা কি, পোলিং হচ্ছে সে চেক করবে যে আমার যে আউটপুটের জন্য যে ডিভাইসটা বা রিসিভ করার জন্য ডিভাইসটা সেটা রেডি আছে কিনা। পোলিং হচ্ছে কন্টিনিউয়াস একটা চেকিং প্রসেস, কোন একটা ডিভাইস রেডি আছে কিনা সেটার জন্য যে চেকিং প্রসেস, সেটাই হচ্ছে পোলিং। এবং ইন্টারাপ্টটা কি, ধরো তুমি এখন ডাটা রিড করতে যাচ্ছ, এই যে স্ট্রব সিগন্যাল পাইছো, পাওয়ার পরে তুমি কি করবা, ডাটা রিড করবা, কিন্তু ঠিক ওই মোমেন্টে আমার এই ডাটা রিড করার থেকে অনেক ইম্পর্টেন্ট কোনো একটা অপারেশন করা প্রয়োজন, হাই প্রায়োরিটির কিছু একটা চলে আসছে, সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে ইন্টারাপ্ট। তো পোলিং আর ইন্টারাপ্ট যদি ওকে থাকে সব দিক দিয়ে, তখন তুমি কি করতে পারো, ডাটাটাকে রিড করে ফেলতে পারো। এক্সাম্পল অলরেডি বলে ফেলেছি যে কিবোর্ড থেকে রিড করা। তাহলে টাইমিং ডায়াগ্রামটা যদি আমরা একটু দেখি যে আমাদের এখানে কোথায় কোনটা শুরু হচ্ছে, এটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যে আমাদের ফার্স্টে কি চলে আসলো, এই যে এই টাইম সিকোয়েন্সে কি আসলো, আমাদের কাছে ডাটা চলে আসলো, ডাটা পাঠালাম, পাঠানোর তার কিছুক্ষণ পরে আমি কি করলাম, এই যে স্ট্রব সিগন্যালটা এটাকে অ্যাক্টিভ লো করে দিলাম। কেন অ্যাক্টিভ লো, এখানে ছবিটা দেখি মানে রিটার্ন ফরম্যাটটা দেখেই বুঝতে পারতেছি এসটিবি বা স্ট্রব সিগন্যালটা কি অ্যাক্টিভ লো, তার মানে লো করলে সে অ্যাক্টিভ হবে। সো এরপরে আমি কি করলাম, স্ট্রব সিগন্যালটাকে লো করে দিলাম। লো করার মানে কি, যে আমি তোমাকে ডাটা পাঠাইছি, এরপরে তুমি ডাটা রিড করতে পারবা। সো এটা ছিল আমাদের সিম্পল স্ট্রব আইও। তো এটার জন্য লিমিটেশনস কি হতে পারে, লিমিটেশনস হতে পারে দেখো এক্ষেত্রে আমরা ধরে নিব হচ্ছে সিপিইউ এর যে সিপিইউ যখন সেন্ডার রিসিভার হিসেবে কাজ করবে অলওয়েজ রেডি ধরে নিব, বা আইও ডিভাইসকে কিন্তু রেডি ধরছি না। আগের যে সিম্পল আইও ছিল সেটা কি ছিল, সবসময় ধরে রাখছিলাম আইও ডিভাইসগুলোও রেডি, এখানে আমি আইও ডিভাইসকে রেডি ধরছি না। এবং কি করছি, এই সিস্টেমটা আমাদের যখন লো রেট অফ ডাটা ট্রান্সফার হবে তখন খুবই কাজে ভালো কাজে দিবে। যেমন ধরো হয়তো একটা কিবোর্ড থেকে মাইক্রোপ্রসেসরে ডাটা ইনপুট দিচ্ছি, বা মাইক্রোপ্রসেসর থেকে হয়তো একটা এলসিডি মনিটরে বা এলইডি মনিটরে আউটপুট নিচ্ছি, তখন সেটা ভালো কাজ করছে। সিম্পল যখন স্ট্রব ট্রান্সফার করছি তখন সেটা ভালো কাজ করছে, কিন্তু যখন আমাদের হায়ার স্পিডে ট্রান্সফার চলে আসবে তখন আসলে এটা ভালো কাজ করবে না, কারণ এটার একটা ল্যাকিংস আছে। এটা ল্যাকিংসটা কি, এটা আমাদেরকে ডাটা পাঠায় বলতেছে যে আমি ডাটা পাঠাইছি, বাট কখন আসলে ডাটা পাঠাইতে পারবো বা ডাটা পাঠানো সেফ আমার জন্য সেটা বলছে না। অর্থাৎ সে কি করছে না, ডাটা বাইটস কি করতেছে, হয়তো পাঠায় যাচ্ছে, কিন্তু রিসিভার কি করতে পারে, এমনও হতে পারে রিসিভার একটা ডাটা রিড করার আগে সে পরবর্তী ডাটা পাঠায় দিছে। আবারও বলছি লিমিটেশনসটা কি, সে ডাটা পাঠানোর পরে আমাকে জানাচ্ছে যে আমি ডাটা পাঠাইছি, কিন্তু ডাটা পাঠানোর আগে কিন্তু সে আমার কাছে পারমিশন নিচ্ছে না যে আমি ডাটা পাঠাইছি, ডাটাটাকে এখন কি পাঠাইতে পারবো কিনা, একটা পাঠাইছি আগে এখন পাঠাইতে পারবো কিনা, বা এখন কি তুমি ফ্রি আছো কিনা, এই ধরনের কোনো কনফার্মেশন সে আমার কাছ থেকে নিচ্ছে না। এবং এক্ষেত্রে কি প্রবলেম হতে পারে, সেন্ডিং এবং রিসিভার, সেন্ডার এবং রিসিভারের স্পিডটা ডিফারেন্ট হতে পারে। সেন্ডার যে স্পিডে পাঠাচ্ছে রিসিভার হয়তো সেই স্পিডে রিসিভ করতে পারছে না, এবং সেন্ডারের কাছে কোনো সিগন্যাল আসলে আমরা পাঠাচ্ছি না যে আসলে রিড হয়েছে কিনা, রিড হইলে তুমি পরেরটা পাঠাও, রিড হওয়ার আগেই হয়তো আমি একটা পাঠাই দিতে পারতেছি এই সিস্টেমে। সো এটা হচ্ছে এই সিস্টেমের ল্যাকিংস। এই সিস্টেমের ল্যাকিংসটাকে ওভারকাম করার জন্য পরবর্তী দুইটা সিস্টেম চলে আসে, যেটা হচ্ছে আমাদের সিঙ্গেল হ্যান্ডশেক এবং ডাবল হ্যান্ডশেক। এখন বলো এতটুকু পর্যন্ত বুঝতে কি কারো কোথাও প্রবলেম আছে? এনিওয়ান? বুঝছো সবাই? জি ম্যাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সো আমরা যদি পরবর্তীটা দেখি, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল হ্যান্ডশেকিং। হ্যান্ডশেকিং নামটা শুনলেই মাথায় কি আসে, একজন আরেকজনের হাত ধরে হ্যান্ডশেক করা, অর্থাৎ দুইজনের একটা কমিউনিকেশন হওয়া। ঠিক তেমনি ভাবে এখানেও আমরা সেই কাজটাই করব। এখানে কি হবে,
ধরো সেন্ডার কি করছে, আমাকে ডাটা পাঠাইছে, পাঠানোর পরে কি করলো, রিসিভার ডাটাটাকে রিসিভ করলো, করার পরে সে আমাকে একটা ব্যাক সিগন্যাল পাঠাবে যে আমি ডাটাটাকে রিসিভ করছি, অর্থাৎ আমার কাজ শেষ। তুমি চাইলে পরবর্তীতে এরপরে আমার কাছে আরেকটা ডাটা পাঠাইতে পারো, অর্থাৎ আমার কাছে একটা অ্যাকনলেজমেন্ট সিগন্যাল যাবে। এটাকে অলসো কি বলা হয়, স্ট্রোবড ইনপুট অথবা স্ট্রোবড আউটপুট। তাহলে এখানে কি হচ্ছে আমরা আরেকবার একটু দেখি যে এই মেথডটাতে কি হচ্ছে, ফার্স্টে সেন্ডার ডাটা পাঠাবে, ডাটা রিড হবে, তারপরে রিসিভার একটা অ্যাকনলেজমেন্ট সিগন্যাল পাঠাবে। এবং এটার কি দরকার আসলে, এটা দরকার হচ্ছে সেন্ডার একটা ডাটা বাইট পাঠানোর পরে পরবর্তী ডাটা বাইট ততক্ষণ পর্যন্ত পাঠাবে না যতক্ষণ পর্যন্ত না রিসিভার আমাকে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে, পাঠায় বলবে যে আমি একটা ডাটা বাইট রিসিভ করে ফেলছি, রিড করে ফেলছি, এখন আমি পরবর্তী ডাটা বাইট রিসিভ করার জন্য রেডি। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না সে রেডি আছে পরবর্তীটা রিসিভ করার জন্য আমাকে জানাচ্ছে, ততক্ষণ আমি সেন্ডার হিসেবে কোনো ডাটা তাকে পাঠাতে পারবো না। সো টাইমিং ডায়াগ্রামটা যদি একটু দেখি, টাইমিং ডায়াগ্রামটা হচ্ছে এরকম। প্রথমে কি হচ্ছে, ধরেন আমি ডাটা পাঠাচ্ছি, এই যে এই টাইম সিকোয়েন্সে আমি কি করে দিলাম, ফার্স্টে ডাটা পাঠালাম, পাঠানোর পরে আমরা জানি কি করতে হয়, একটা স্ট্রোব সিগন্যাল পাঠাতে হয়। স্ট্রোব সিগন্যালটা হচ্ছে অ্যাক্টিভ লো। সো ডাটাটা পাঠানোর কিছু সময় পরে আমি কি করলাম, স্ট্রোব সিগন্যাল পাঠালাম, স্ট্রোব সিগন্যাল পাঠালাম, সেটা এখান থেকে শুরু হলো, আস্তে 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 গিয়ে এখানে গিয়ে অ্যাক্টিভেট হলো। সো স্ট্রোব সিগন্যাল পাঠানো মানে কি, সেন্ডার বলছে যে আমি তোমাকে কিছু ডাটা পাঠিয়েছি। এবার এই স্ট্রোব সিগন্যাল পাওয়ার পরে ডাটাটা রিড হবে, ডাটাটা রিড হওয়া স্টার্ট করলো, এই স্ট্রোব সিগন্যাল পেলো, এটুকু অংশ থেকে রিড হওয়া স্টার্ট করলো, রিড হওয়া শুরু করলো কোথায়, এইখানে রিড হওয়া শুরু করলো। তার মানে বোঝাচ্ছে কি, অ্যাকনলেজমেন্টটাকে হাই রাখছি, তার মানে কি আমি ডাটাটাকে রিড করা শুরু করছি, রিড করা শেষ করতে করতে সে পুরোটা সময় ধরে হাই আছে, তার মানে কি সে রিড করলো, করার পরে অ্যাকনলেজমেন্টটাকে আবার লো করে দিল, হাই করে সে পাঠাই দিল কি যে আমি অলরেডি ডাটাটাকে পেয়েছি, থ্যাঙ্কস, ডাটাটা পাইছি। অ্যাকনলেজমেন্ট যতক্ষণ হাই থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি পরবর্তী ডাটা পাঠাইতে পারবো না। অ্যাকনলেজমেন্ট হাই থাকা মানে হচ্ছে আমি ডাটাটাকে এখনো রিড করতেছি, একদম লাস্টে গিয়ে যখন অ্যাকনলেজমেন্ট আবার লো হয়ে গেল তখন আমি বুঝলাম কি আমার ডাটাটাকে রিড করা হয়ে গেল, অর্থাৎ আমি অ্যাকনলেজমেন্ট সিগন্যালও পেয়ে গেলাম। এবার আমি কি করতে পারবো, এই পরে যে কি করতে পারবো, আমি চাইলে আরেকটা ডাটা পাঠাইতে পারবো, যেহেতু আমি অ্যাকনলেজমেন্ট সিগন্যাল পেয়ে গেছি। এটা হচ্ছে আমার সিঙ্গেল হ্যান্ড শেকিং। সো এটা লিমিটেশন কি কি হতে পারে এটা একটু দেখি। এটা লিমিটেশন হতে পারে হচ্ছে, দেখেন, sender still doesn't consider whether the receiver is ready to receive। এখানে কি হচ্ছে দেখেন, আমি ডাটাটাকে পাঠাইলাম, সেন্ডার ডাটাটাকে রিসিভ করলো, অ্যাকনলেজমেন্ট পাঠাইলাম যে হ্যাঁ আমি ডাটাটাকে রিসিভ করছি, কিন্তু সে এখনো কিন্তু চেক করে নাই রিসিভার কি রিসিভ করার জন্য রেডি কিনা। এখন বলতে পারেন রিসিভার তো অলরেডি ডাটা রিসিভ করে ফেলছে, অ্যাকনলেজমেন্টও পাঠাইছে, তাহলে তো রেডি। কিন্তু এমনও তো হইতে পারে রিসিভার অন্য কারো কাছ থেকে কোনো একটা ডাটা রিসিভ করছে। এটা কখন হইতে পারে দেখেন, যখন মাল্টিপল ডিভাইস কমিউনিকেট করবে একসাথে। যেমন ধরেন আপনি একই সাথে কি করছেন, কোন একটা কিছু প্রিন্ট দিয়েছেন, আবার কিবোর্ড থেকে কোন একটা কিছু ইনপুট দিচ্ছেন, ঠিক আছে, অর্থাৎ দুই বা ততোধিক আপনি ইনপুট একসাথে দিচ্ছেন, ডাটা পাঠাইছেন একসাথে। সো যখন একই সাথে অনেকগুলো ডাটা পাঠাচ্ছেন, একটাকে সে রিসিভ করা শেষ করছে, ও হয়তো অন্য কোনো প্রসেসের বা অন্য কোনো কাজের ডাটা সে রিড করছে, তো তখন রিসিভার তো তখনও রেডি না। আপনি কিন্তু রিসিভারের কাছে এখনো পারমিশন চান নাই যে আমি কি আরেকটা ডাটা পাঠাতে পারি কিনা। সো দেখেন এখানে কি লেখা আছে, লাস্ট লাইনটা, সেন্ডার শুড নট সেন্ড দ্য ইনফরমেশন টু দ্য ডাটা বাস আনটিল দ্য রিসিভার ইজ রেডি টু রিসিভ। সো আমাদের আসলে এই জিনিসটা করা উচিত, যে এমনও হতে পারে যে আমি অ্যাকনলেজমেন্ট পেয়ে গেছি ঠিকই, তো যতক্ষণ পর্যন্ত না আমি রিসিভারের পারমিশন না পাচ্ছি যে তুমি পাঠাও, আমি রিসিভ করে ফেলছি, ততক্ষণ পর্যন্ত আমি নেক্সট কোনো ডাটা বাইট পাঠাবো না। এতটুকু পর্যন্ত কি বুঝেছেন সবাই? ম্যাম আরেকবার একটু বললে ভালো হয়। আচ্ছা, কোথায় বললে ভালো হয়, কোন জায়গায় সমস্যা? মানে এই স্লাইড থেকে আচ্ছা যে বললেন যে মানে অন্য মানে দুইটা আচ্ছা, কাজ বুঝতে একসাথে পেরেছি করতে বুঝতে পারি। পেরেছি, দাঁড়াও, ধরো তোমাকে আগের ডায়াগ্রামটা একটু দেখাই। এখানে কি করছি, আমি প্রথমে ডাটা পাঠাচ্ছি, ডাটা পাঠালাম, ডাটা পাঠানোর পরে স্ট্রোব সিগন্যাল দিলাম, দিয়ে অ্যাকনলেজমেন্ট দিলাম। অ্যাকনলেজমেন্ট মানে কি, অ্যাকনলেজমেন্ট দেওয়া মানে হচ্ছে আমি ডাটাটাকে রিসিভ করে রিড করে ফেলছি, এটা বুঝানো। তো রিসিভ করে রিড করে ফেলছি, বুঝাই দিলাম। কিন্তু বুঝানোর পরেও এমনও তো হইতে পারে যে সিপিইউ এখন কি করছে, অন্য কোনো প্রসেস বলতে আসলে বুঝাই হচ্ছে, তোমরা ওএস এ পড়বা 3.2 তে উঠে,
প্রসেস বলতে জাস্ট ধরে নাও একটা টাস্ক, কম্পিউটারে কোনো একটা টাস্ক। সো সে কি করছে, অন্য কোনো একটা টাস্কের কাজ করছে। কিরকম, হয়তো আমার কিবোর্ডের কাজ শেষ, এখন সে প্রিন্টারের কোনো একটা ডাটা পাঠাইছি আমি, সেটা রিড করছে। তো এমনও তো হইতে পারে যে অন্য কোনো টাস্কের কাজ সে করছে, রিড করছে, তাহলে সে রিসিভার তো এখনো ফ্রি হইলো না, কিন্তু আমি তো ডাটাটা পাঠাই দিলাম। অ্যাকনোলেজমেন্ট পাওয়ার পরে যদি আমি পরবর্তী ডাটা পাঠাই দিই, তাহলে আমার এই প্রবলেমটা হবে। সো আমি রিসিভারের পারমিশন নিব যে আমি কি তোমাকে এখন ডাটা পাঠাতে পারি, তুমি কি ফ্রি আছো। এইটা হচ্ছে গিয়ে আমাদের সিঙ্গেল হ্যান্ডশেকিং এর প্রবলেম। এবার কি বুঝতে পারছো? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। সো এখন আমরা দেখবো আজকের লাস্ট টপিক, যেটা হচ্ছে ডাবল হ্যান্ডশেকিং। সো অলরেডি বুঝে ফেলছি ডাবল হ্যান্ডশেকিং এ আসলে এই সিঙ্গেল হ্যান্ডশেকিং এর লিমিটেশনটাও চলে যাবে। সো ডাবল হ্যান্ডশেকিং এ কি হবে, সবার ফার্স্টে আমরা হচ্ছে ডাবল হ্যান্ডশেকিং এর ডায়াগ্রামটা বুঝে ফেলি, তাহলে আমার মনে হয় অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে মনে করেন কি করছি, আমি ডাটা পাঠাইছি সবার ফার্স্টে। আগেরগুলাতে কি করছিলাম, সবার ফার্স্টে ডাটা পাঠাচ্ছিলাম, কিন্তু এই ছবিতে দেখেন সবার ফার্স্টে কি করছি, স্ট্রোব সিগন্যাল পাঠাচ্ছি। স্ট্রোব সিগন্যালটা তাহলে কেন পাঠাচ্ছি, স্ট্রোব সিগন্যালটা পাঠাই হচ্ছে, আমি ধরেন সেন্ডার, আমি যখন ডাটা পাঠাবো তখন কি করব, স্ট্রোব সিগন্যালটাকে অ্যাক্টিভ লো করে দিব। আগের তিনটার সাথে এই জায়গায় ডিফারেন্স, আগে কি করছিলাম, ডাটা পাঠানোর পরে স্ট্রোব সিগন্যাল পাঠাচ্ছিলাম, কিন্তু এখানে কি করছি, এখানে হচ্ছে আমি আগেই স্ট্রোব সিগন্যাল পাঠাই দিচ্ছি। স্ট্রোব সিগন্যাল পাঠায়ে ওকে জিজ্ঞাসা করছি যে তুমি কি ডাটা রিসিভ করার জন্য রেডি। আগে কি করছিলাম, ডাটা পাঠাই দিচ্ছিলাম, পাঠায় স্ট্রোব দিয়ে বলছিলাম আমি ডাটা পাঠাইছি। আর এখন আমি ওকে বলছি আমি তোমাকে একটা ডাটা পাঠাতে চাই, তুমি কি রেডি আছো। স্ট্রোব সিগন্যালটাকে লো করে আমি এটা বুঝাচ্ছি। যখন দেখলাম যে রিসিভার কি ডাটা রিসিভ করার জন্য রেডি, তখন সে কি করবে, এই অ্যাকনলেজ সিগন্যালটাকে হাই করে দিবে। আবারও বলছি, স্ট্রোব সিগন্যাল দিয়ে পারমিশন নিচ্ছি রিসিভারে, আমি কি তোমাকে ডাটা পাঠাবো। আর অ্যাকনলেজমেন্ট সিগন্যাল দিয়ে রিসিভার আমাকে বলছে হ্যাঁ আমি রেডি আছি, তুমি কি করো, ডাটাটাকে পাঠাও। সো অ্যাকনলেজমেন্ট সিগন্যাল পাঠানো মানে কি, রিসিভার এখন ডাটা পাঠাইতে পারবে, পারমিশন পেলো। অ্যাকনলেজ সিগন্যালটা হচ্ছে আমার জন্য পারমিশন। সো পারমিশন পাওয়ার পরে আমি কি করব, ডাটাটাকে পাঠাবো। সো ডাটাটাকে পাঠাইলাম। ডাটাটাকে পাঠানোর পরে কি দেখো, ডাটাটাকে পাঠানোর পরে ডাটা যখন পাঠাইছি তখন খেয়াল করে দেখো, ঠিক সেই মোমেন্টেই কিন্তু এই জায়গায় গিয়ে কিন্তু আমি কি করেছি, স্ট্রোব সিগন্যালটাকে হাই করে দিয়েছি। কেন করেছি, কারণ হচ্ছে আমি স্ট্রোব সিগন্যালটা হাই করে দিয়ে বুঝাচ্ছি যে এখন তোমার কাছে ভ্যালিড ডাটা পয়েন্ট মানে ডাটা আছে। আমি তো ডাটা পাঠাই দিছি। ডাটা পাঠানোর পরে আগে কি করতাম, ডাটা পাঠানোর পরে স্ট্রোব পাঠাইতাম যে পাঠাইছি রিসিভ করো। আর এখন তো আমি আগেই পারমিশন নিয়ে নিছি, আগে পারমিশন নিয়ে ডাটা পাঠাইছি, পাঠানোর পরে স্ট্রোবটাকে হাই করে দিচ্ছি। এটা দিয়ে বোঝাচ্ছি হচ্ছে তোমার কাছে অলরেডি এখন ভ্যালিড ডাটা আছে, যেটা দিয়ে তুমি এখন রিড করতে পারো বা অন্য কোনো কাজ করতে পারো। সো মাইক্রোপ্রসেসর যখন ডাটাটাকে রিড করবে, রিড করতে থাকবে, রিড করার পরে সে কি করবে, এই অ্যাকনলেজমেন্ট সিগন্যালটাকে আবার লো করে দিবে। অর্থাৎ অ্যাকনলেজমেন্ট সিগন্যালটা ডাটাটাকে রিসিভ করার আগে শুরু হয়েছে। অ্যাকনলেজমেন্ট সিগন্যাল দিয়ে বুঝাচ্ছি হচ্ছে আমি ডাটা পাঠাও। সো তখন আমি ডাটা পাঠাইলাম, পাঠানোর পরে ডাটা রিড করা পর্যন্ত অ্যাকনলেজ সিগন্যালটা হাই থাকবে। ডাটা যখন রিড হয়ে যাবে তখন কি করবে, অ্যাকনলেজ সিগন্যালটাকে লো করে দিবে। লো করে দিয়ে বুঝাবে যে আমি কি করেছি, তুমি যে ডাটা আমাকে পাঠিয়েছিলা সেটা আমি রিসিভ করে ফেলেছি, এবং সে পরবর্তী একটা ডাটা রিসিভ করার জন্য ওয়েট করতে থাকে। সো এখন যদি আমরা দেখি স্লাইডে কি লেখা আছে, এটার মধ্যে কি হচ্ছে, মোর কোঅর্ডিনেশন হচ্ছে সবার মধ্যে, এবং রিসিভার যখন রেডি কেবলমাত্র তখনই আমি ডাটা পাঠাচ্ছি, তার আগে আমি ডাটা পাঠাচ্ছি না। এবং প্রত্যেকটা সিগন্যালের আলাদা আলাদা ডিফারেন্ট মিনিং আছে। প্রথম হ্যান্ডশেকিং এর পরেই সে কি করে, ডাটাটাকে পাঠায়। প্রথম হ্যান্ডশেকিং বলতে কি বোঝাচ্ছে, হ্যান্ডশেকিং মানে কি, বারবার বলছি, দুইজনের মধ্যে কমিউনিকেট হওয়া। দেখো প্রথম হ্যান্ডশেকিং তাহলে এখানে কি বোঝাচ্ছে, এই যে স্ট্রোব পাঠাইলাম, তারপরে কি করলো, অ্যাকনলেজমেন্ট ব্যাক করলো আমাকে, স্ট্রোব পাঠাইলাম, অ্যাকনলেজমেন্ট ব্যাক করলো, এইটার পরে কিন্তু আমি ডাটা পাঠাইছি। এই জিনিসটা এখানে বলছে যে সেন্ডার সেন্ডস দ্য ডাটা আফটার দ্য ফার্স্ট হ্যান্ডশেকিং, অর্থাৎ দুইজনের মধ্যে কমিউনিকেট হওয়ার পরে ডাটাটা পাঠাইছি। তাহলে কখন আমাদের এটা অ্যাপ্লিকেবল, এটা অ্যাপ্লিকেবল হচ্ছে যখন হচ্ছে আমাদের মাল্টিপল একসাথে আমরা অনেক ধরনের ডিভাইস নিয়ে কাজ করব, তখন হচ্ছে আমাদের জন্য এটা সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল, বা এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট মেথড চারটা মেথডের মধ্যে, যে একই সাথে যখন আমরা প্রিন্টার, এলইডি মনিটর বা যে কোনো কিছু নিয়ে যখন কাজ করব, তখন কি হবে, এটা দিয়ে কাজ করলে আমাদের তেমন কোনো সমস্যা হবে না। আচ্ছা, এইটা বোঝো নাই এমন কেউ কি আছো? এটা কিন্তু একটু টাফ, আগের তিনটা থেকে ডিফারেন্ট, আগের তিনটা খুবই সহজ ছিল, এটা বুঝো নাই কেউ কি আছো? টাইমিং ডায়াগ্রামটা না ম্যাম, বুঝছি। আচ্ছা ঠিক আছে।
সো সবাই যদি বুঝে থাকো আজকের লেকচার আসলে এতটুকুই। লাস্টে আরো একবার বলছি, আজকের লেকচারে যা পড়িয়েছি শুধু স্লাইড পড়লে আসলে মার্কস ভালো পাবেন না। তো স্লাইডের সাথে লেকচারটা একটু শুনতে হবে, নিজেদের মতো নোট করতে হবে, চাইলে ইন্টারনেট বা অন্য কোথাও থেকেও কিছু পয়েন্টস নোট করে লিখতে পারেন।